উম, সাধারণত যখন কোনো কোম্পানির ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কথা ভাবা হয় তখন মাথায় একটা পরিষ্কার একদম নিখুঁত অঙ্কের ছবি ভেসে ওঠে। হ্যাঁ, অনেকটাই ইঞ্জিনিয়ারিংয়ের মতো আর কি, যেখানে ২ আর ২ সবসময় ৪ হয়। ঠিক বলেছেন, কিন্তু অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় বিশেষ করে যখন একাধিক কোম্পানি মিলে একটা বিশাল গ্রুপ তৈরি হয় তখন এই হিসাবের সমীকরণগুলো এতটা সরল থাকে না। একদমই থাকে না। আর সেজন্যই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ফোকাস করছি চ্যাপ্টার 13 ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিংয়ের উপরে। হ্যাঁ, আইএফআরএস স্ট্যান্ডার্ডসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, টপিক 3, মানে ইকুইটি মেথড এবং কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটাকে আমরা সংক্ষেপে সিএসপিএল বলি। রাইট। তো আজকের এই আলোচনার মূল মিশনটা বলি। একজন চার্টার অ্যাকাউন্টেন্ট বা সিএ শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে IAS 28 এর কোর কনসেপ্টগুলোর পেছনের আসল যুক্তিটা গভীরভাবে বিশ্লেষণ করাই হলো আমাদের লক্ষ্য। মানে শুধু থিওরি নয়, সোর্স মেটেরিয়ালে থাকা ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন 2 এর সম্পূর্ণ ধাপে ধাপে লজিক সহ সমাধান করব আমরা আজ। আচ্ছা, এই কনসেপ্টগুলো প্রথমবার দেখলে বা পড়লে কিন্তু বেশ জটিল মনে হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। স্টুডেন্টসদের কাছে অনেক সময় মনে হতে পারে শুধুই কিছু মুখস্থ করার নিয়ম, কিন্তু এর ভেতরের লজিকটা একবার ধরতে পারলে পুরো বিষয়টা একটা সুন্দর অর্থনৈতিক গল্পের মতো মনে হবে। তো সেই গল্পের শুরুটা একটা অ্যানালজি দিয়ে করা যেতে পারে। ধরুন, একটা সাবসিডিয়ারি কোম্পানি হলো অনেকটা দত্তক নেওয়ার সন্তানের মতো। ইন্টারেস্টিং। দত্তক নেওয়া সন্তান? হ্যাঁ, একবার যখন তাকে দত্তক নেওয়া হলো তখন তার সমস্ত আয়, সমস্ত ব্যয়, তার ভালোমন্দ সবকিছুর দায়িত্ব প্যারেন্ট কোম্পানির, মানে পুরো সংসারের হিসাব একদম একসাথে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু একটা অ্যাসোসিয়েট কোম্পানি হলো অনেকটা ব্যবসায়িক অংশীদারের মতো। এক্ষেত্রে প্যারেন্ট কোম্পানি পুরো ব্যবসার দায়িত্ব নেয় না। হ্যাঁ, বরং দিন শেষে ব্যবসার যে লাভটা হয় শুধু তার একটা নির্দিষ্ট ভাগ দাবি করে। খুব দারুণ একটা অ্যানালজি এটা। তাই না? একদম। এই অ্যানালজিটাই আসলে আজকের পুরো আলোচনার সবচেয়ে বড় ভিত্তি। কারণ আমরা যখন সিএ পড়ি তখন অনেক সময় শুধু নিয়মগুলো মুখস্থ করার একটা প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, ওই যে কোন লাইনের পর কোন লাইন যোগ হবে, কোথায় বিয়োগ হবে, সেগুলো আমরা যান্ত্রিকভাবে করে যাই। ঠিক, কিন্তু বুঝতে হবে যে এই নিয়মগুলো তো কোনো শূন্যস্থান থেকে তৈরি হয়নি। এর পেছনে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এবং সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স বা উল্লেখযোগ্য প্রভাব, এই দুটো ধারণার বিশাল ভূমিকা আছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু কনসলিডেশন বা একত্রীকরণের আসল সৌন্দর্যটা ধরা পড়ে। ঠিক বলেছেন। তাহলে মূল কনসেপ্টটা একটু ডিকনস্ট্রাক্ট করা যাক। IAS 28 এর সবচেয়ে বড় নিয়মটা হলো অ্যাসোসিয়েটের যে লাভ সেটা সিএসপিএলে শুধুমাত্র একটা সিঙ্গল লাইন এন্ট্রি হিসাবে বসবে। হ্যাঁ, যার নাম দেওয়া হয় শেয়ার অফ প্রফিটস অফ অ্যাসোসিয়েটস। রাইট। আর এই এন্ট্রিটা বসে ঠিক গ্রুপ প্রফিট বিফোর ট্যাক্সের আগে। এখন এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? সাবসিডিয়ারির মতো অ্যাসোসিয়েটেড রেভিনিউ বা খরচগুলো কেন লাইন বাই লাইন যোগ করা হয় না? কেন এই আলাদা নিয়ম? এর উত্তর লুকিয়ে আছে ওই কন্ট্রোল বা নিয়ন্ত্রণের ধারণার মধ্যে। যখন একটি কোম্পানির ওপর প্যারেন্ট কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তখন তারা সেই কোম্পানির সমস্ত সম্পদ এবং আয়ের ওপর নিজেদের অধিকার খাটাতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা। তাই সাবসিডিয়ারির ক্ষেত্রে প্যারেন্টের স্টেটমেন্টের সাথে সবকিছু লাইন বাই লাইন যোগ করে কনসলিডেট করা হয়। কিন্তু অ্যাসোসিয়েটের ক্ষেত্রে প্যারেন্ট কোম্পানির কেবল সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স থাকে। মানে তারা সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, কিন্তু একতরফাভাবে কিছু চাপিয়ে দিতে পারে না। একদম ঠিক। এখন ধরা যাক এমন একটি কোম্পানি যার রেভিনিউ বা খরচের ওপর প্যারেন্ট কোম্পানির পুরো নিয়ন্ত্রণ নেই। তার পুরো রেভিনিউ যদি প্যারেন্ট কোম্পানি নিজের গ্রুপের রেভিনিউর সাথে যোগ করে দেখায়, তাহলে ফলাফল কি হবে? ইনভেস্টররা ভাববে এই গ্রুপের আকার এবং ক্ষমতা অনেক বিশাল। রাইট। স্টেটমেন্ট দেখে মনে হবে তাদের বিশাল মার্কেট শেয়ার আছে। এটা তো এক ধরনের মিসরিপ্রেজেন্টেশন বা অর্থনৈতিক বাস্তবতার ভুল উপস্থাপন। ও আচ্ছা। এই কারণেই অ্যাসোসিয়েটের ক্ষেত্রে লাইন বাই লাইন কনসলিডেশনের বদলে ইকুইটি মেথড ব্যবহার করা হয়। এর মূল কথা হল অ্যাসোসিয়েট তার রেভিনিউ বা খরচের হিসাব নিজে রাখবে। আর বছর শেষে যে নিট লাভ হবে সেখান থেকে প্যারেন্টের পার্সেন্টেজ অনুযায়ী অংশটুকু শুধু প্যারেন্ট কোম্পানি গ্রহণ করবে। একদম তাই।
আর ঠিক এই কারণেই এটাকে সিঙ্গেল লাইন এন্ট্রি বলা হয়। ব্যাপারটা তাহলে পুরোপুরি ইনভেস্টরদের কাছে স্বচ্ছতা বজায় রাখার জন্য, কোম্পানির আসল সাইজ নিয়ে যেন কোনো বিভ্রান্তি তৈরি না হয়। হ্যাঁ, 100% অ্যাকুরেট। কিন্তু এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন চলে আসে। সোর্স মেটেরিয়ালে বলা আছে, যদি কোনো অ্যাসোসিয়েটকে বছরের মাঝামাঝি সময়ে কেনা হয়, তখনই হিসাবের কি হবে? তখন কি ওই সিঙ্গেল লাইন এন্ট্রিতে পুরো বছরের লাভ বসিয়ে দেওয়া যৌক্তিক হবে? সেটাই তো প্রশ্ন। যৌক্তিক তো মনে হচ্ছে না। একদমই যৌক্তিক হবে না। সোর্স মেটেরিয়াল অনুযায়ী যদি বছরের মাঝামাঝি ইনভেস্টমেন্ট করা হয়, তখন ফলাফলগুলোকে টাইম অ্যাপোর্শন বা সময়ের ভিত্তিতে আনুপাতিক হারে ভাগ করতে হবে। মানে ধরা যাক বছরের ঠিক মাঝামাঝি, মানে 6 মাস পর একটি অ্যাসোসিয়েটের শেয়ার কেনা হলো। হ্যাঁ, তাহলে বছর শেষে অ্যাসোসিয়েটের যে নিট লাভ হবে, প্যারেন্ট কোম্পানি কেবল সেই লাভের অর্ধেক বা 6 মাসের অংশের উপর নিজের পার্সেন্টেজ দাবি করতে পারবে, পুরো বছরের উপর নয়। কারণ ওই প্রথম 6 মাস তো তারা শেয়ার হোল্ডারই ছিল না। একদম লজিক্যাল। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আদার কম্প্রিহেন্সিভ ইনকাম বা ওসিআই। আচ্ছা, অ্যাসোসিয়েটের যদি কোনো ওসিআই থাকে, তবে সেটার অংশ কনসোলিডেটেড স্টেটমেন্টে একটি আলাদা লাইন হিসেবে রিপোর্ট করতে হবে। ওটাও ওই একই সিঙ্গল লাইন কনসেপ্ট ফলো করে। কনসেপ্টগুলো তো পরিষ্কার হলো। এবার এগুলোকে সরাসরি একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডিতে অ্যাপ্লাই করে দেখা যাক। চলুন। সোর্স মেটেরিয়ালে একটা খুব সুন্দর সিনারিও বা ইন্টারঅ্যাক্টিভ কোয়েশ্চেন দেওয়া আছে। আমরা এখন পরিস্থিতিটা শব্দ ধরে ধরে পড়ব এবং সাথে সাথে লজিক্যালি ভেঙে দেখব। তো কেসটা শুরুতেই কি বলা হচ্ছে? বলা হচ্ছে, পি লিমিটেড হ্যাজ ওন্ড 80% অফ এস লিমিটেড অ্যান্ড 40% অফ এ লিমিটেড ফর সেভারেল ইয়ার্স। একটু থামা যাক এখানে। হ্যাঁ, এই যে 80% এবং 40%, এই দুটো সংখ্যা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, আর সেভারেল ইয়ার্স কথাটার সিগনিফিকেন্স বা গুরুত্বই বাকি? প্রথমত, পি লিমিটেড হলো এখানে প্যারেন্ট কোম্পানি। যখন বলা হচ্ছে তারা এস লিমিটেডের 80% ওন করে, তার মানে হলো তাদের এস লিমিটেডের ওপর পূর্ণ কন্ট্রোল আছে। কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী সাধারণত 50%-এর বেশি শেয়ার থাকলেই ধরে নেওয়া হয় কন্ট্রোল চলে এসেছে। একদম। সুতরাং এস লিমিটেড হলো একটি সাবসিডারি। এর মানে হলো স্টেটমেন্ট তৈরির সময় এস লিমিটেডের ডেটা প্যারেন্টের সাথে লাইন বাই লাইন কনসলিডেট হবে, এনসিআই বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। আচ্ছা, দ্বিতীয় পার্টটায় আসি। পি লিমিটেডের এ লিমিটেডে 40% শেয়ার আছে। সাধারণত 20% থেকে 50%-এর মধ্যে শেয়ার থাকলে ধরে নেওয়া হয় যে সেখানে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স আছে। তাই এ লিমিটেড হলো একটি অ্যাসোসিয়েট। তার মানে এখানে ওই লাইন বাই লাইন যোগ করার নিয়ম খাটবে না। হ্যাঁ, বরং ইকুইটি মেথড অ্যাপ্লাই করে ওই সিঙ্গল লাইন রুল ফলো করতে হবে। আর ওই যে বলা হলো সেভারেল ইয়ার্স, এটার মানে কি? এটার সিগনিফিক্যান্স হলো এই ইনভেস্টমেন্টগুলো চলতি বছরের মাঝামাঝি কোনো এক সময় কেনা হয়নি, বেশ কয়েক বছর ধরেই আছে। ও তাই, আমাদের এখানে ওই টাইম অপোর্শন বা মাস হিসাব করে ভাগ করার কোনো দরকার নেই। পুরো বছরের ডেটা নিয়ে নিশ্চিন্তে কাজ করা যাবে। এক্স্যাক্টলি। এই ব্রেকডাউনটা খুব দরকার ছিল। এরপর কেস স্টাডিতে একটা বড় ডেটা টেবিল দেওয়া আছে, যেখানে পি, এস এবং এ এই তিনটি কোম্পানির রেভিনিউ, কস্ট অফ সেলস, অ্যাডমিন এক্সপেন্স এবং প্রফিটের বিস্তারিত ব্রেকডাউন আছে। ডেটাগুলো কেমন? যেমন পি এর রেভিনিউ 14,000, এস এর 12,000 এবং এর 10,000। কিন্তু এই ডেটা টেবিলের ঠিক নিচে একটা বড় টুইস্ট দেওয়া আছে। টুইস্টটা কি? বলা হয়েছে, an impairment loss of CU-120 is to be recognized in 2008 in relation to the investment in A Limited. মানে এ লিমিটেডের ইনভেস্টমেন্টে 120 টাকার ইম্পেয়ারমেন্ট লস বা অবচয় হয়েছে। আমার প্রশ্ন হল, অ্যাসোসিয়েটের এই ইম্পেয়ারমেন্ট লসটা কি পেরেন্টের অন্যান্য অ্যাডমিন খরচের সাথে জুড়ে দেওয়া যায় না? লস তো লস, সেটা যেখানেই বসুক। এখানে কিন্তু অনেক শিক্ষার্থী মারাত্মক ভুল করে ফেলে। ইম্পেয়ারমেন্ট লসটাকে সাধারণ খরচের সাথে মেলানো যাবে না। কেন? অ্যাসোসিয়েটের ইনভেস্টমেন্টের ভ্যালুর সাথে সম্পর্কিত, তাই এটাকে প্যারেন্টের অন্যান্য দৈনন্দিন খরচের সাথে লাইন বাই লাইন যোগ করা স্ট্যান্ডার্ডের সম্পূর্ণ পরিপন্থী। আচ্ছা, তাহলে এটা কোথায় যাবে? ইকুইটি মেথডের নিয়ম অনুযায়ী যখন অ্যাসোসিয়েট এ লিমিটেডের নিট লাভ থেকে প্যারেন্টের পাওনা অংশটুকু হিসাব করা হবে, ঠিক সেই কাঙ্ক্ষিত ফিগার থেকে সরাসরি এই 120 টাকা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে বাদ দিয়ে দিতে হবে। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ,
তারপর যে নেট ফিগারটা হাতে থাকবে সেটাই হবে কনসলিডেটেড স্টেটমেন্টের সেই বিখ্যাত সিঙ্গল লাইন এন্ট্রি। তার মানে অ্যাসোসিয়েট থেকে পাওয়া লাভের অংশটুকু স্টেটমেন্টে ঢোকার আগেই এই অ্যাডজাস্টমেন্টটা সেরে ফেলতে হবে। বেশ লজিক্যাল। একদম। এবার তাহলে সরাসরি ক্যালকুলেশনের দিকে এগোই। আমরা শুধু সংখ্যাগুলো পরপর বলে যাব না, বরং প্রতিটি ক্যালকুলেশনের গোল বা লক্ষ্য এবং এর পেছনের লজিক বা যুক্তি ব্যাখ্যা করে ধাপে ধাপে এগোব। হ্যাঁ, যেন ক্লাসরুমে পড়াচ্ছি আমরা। তো শুরুতেই আমাদের একটা ম্যাপ বা স্ট্রাকচার দাঁড় করানো দরকার, মানে ওয়ার্কিং ওয়ান। হ্যাঁ, এই ধাপের গোল হল গ্রুপে কার অবস্থান কোথায় সেটা পরিষ্কার করা। আর এর লজিক হলো এটাই পরবর্তী সমস্ত একত্রীকরণের ভিত্তি তৈরি করে দেয়। আমাদের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে এমন: পি হলো প্যারেন্ট কোম্পানি, এস হল সাবসিডিয়ারি, যেখানে পি এর শেয়ার ৮০% এবং এনসিআই বা বাইরের মানুষের শেয়ার ২০%। আর এ হলো অ্যাসোসিয়েট, যেখানে পি এর শেয়ার ৪০%। একদম সঠিক ভিত্তি। এবার ওয়ার্কিং 2 বা দ্বিতীয় ধাপে আসা যাক, যেখানে আমাদের গোল হল পি এবং এসের দৈনন্দিন অপারেশনাল ডেটা একত্র করে একটা কনসলিডেশন শিডিউল তৈরি করা। এর লজিকটা একটু ক্লিয়ার করবেন? লজিকটা হল, যেহেতু এস সাবসিডিয়ারি, তাই প্যারেন্ট এবং সাবসিডিয়ারির সমস্ত আয় ব্যয় লাইন বাই লাইন যোগ হয়ে যাবে। চলুন জিনিসটা ধাপে ধাপে দেখি। ঠিক আছে। প্রথমে রেভিনিউ বা আয়। প্যারেন্ট কোম্পানির নিজস্ব রেভিনিউ আছে ১৪,০০০ আর সাবসিডিয়ারির রেভিনিউ ১২,০০০। যেহেতু সাবসিডিয়ারির পুরো কন্ট্রোল প্যারেন্টের হাতে, তাই স্টেটমেন্ট তৈরি করার সময় এই দুটো রেভিনিউ একেবারে এক হয়ে যাবে। অর্থাৎ ১৪,০০০ আর ১২,০০০ মিলে কনসলিডেটেড রেভিনিউ দাঁড়াচ্ছে ২৬,০০০। আচ্ছা, একইভাবে কস্ট অফ সেলস বা বিক্রয়িত পণ্যের ব্যয়, পি এর খরচ ৯,০০০ আর এস এর ৪,০০০। দুটো যোগ করলে মোট খরচ দাঁড়ালো ১৩,০০০। তারপর অ্যাডমিন এক্সপেন্স, পি এর ২,০০০ আর এস এর ৬,০০০। এই দুটো মিলে কনসলিডেটেড খরচ দাঁড়ালো ৮,০০০। দাঁড়ান, এখানে একটু থামাই, একটা ট্রিক কোয়েশ্চেন করি। হ্যাঁ, বলুন। আমরা তো পিআরএস এর রেভিনিউ যোগ করে ২৬,০০০ বানালাম, কিন্তু মূল টেবিল অনুযায়ী এ লিমিটেডের তো ১০,০০০ রেভিনিউ আছে। আমরা কি সেই ১০,০০০ রেভিনিউ এই ২৬,০০০-এর সাথে যোগ করব না? একদমই না। কেন? দিন শেষে গ্রুপ তো ৩টে কোম্পানি নিয়েই তৈরি, তাই না? এই জায়গাটাতেই ইকুইটি মেথডের মূল সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা আলোচনার শুরুতেই যে বলেছিলাম, কন্ট্রোল না থাকলে রেভিনিউ যোগ করা যায় না। ও রাইট, এ লিমিটেড হলো অ্যাসোসিয়েট, তাই এর রেভিনিউ, কস্ট অফ সেলস বা অন্য কোনো খরচই কনসলিডেশন শিডিউলে ঢুকবে না। ইনভেস্টার্সদের কাছে কোম্পানির সাইজ বড় করে দেখানোর কোনো সুযোগ এখানে নেই। তার মানে এ লিমিটেডের জন্য শুধু একেবারে শেষ লাইনের লাভের নির্দিষ্ট অংশটুকুই নেওয়া হবে। এক্স্যাক্টলি। রেভিনিউ বা খরচের কোনো লাইন ছোঁয়াই হবে না। এই ডিস্টিংশনটা সিএ শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সাবসিডিয়ারি মানেই সব এক হয়ে যাওয়া, আর অ্যাসোসিয়েট মানেই শুধু লাভের অংশীদার হওয়া। ঠিক তাই। তো আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করি। হ্যাঁ, রেভিনিউ এবং খরচগুলো তো দেখলাম। এরপর ইনভেস্টমেন্ট ইনকাম আছে, যেটা শুধু পি এর ১,০০০, সেটা সোজা বসে যাবে। এরপর ট্যাক্স। পি এর ট্যাক্স ১,০০০ এবং এস এর ১,২০০, মোট ট্যাক্স হল ২,২০০। এই শিডিউলের শেষে আমরা সাবসিডিয়ারি এস লিমিটেডের প্রফিট ফর দ্য ইয়ার বা সারা বছরের নিট লাভ পেয়ে যাচ্ছি ৮০০। হ্যাঁ, এবার তাহলে আমরা ওয়ার্কিং 3 বা পরের ধাপে চলে যাই, যেটা হলো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বা এনসিআই ক্যালকুলেশন। এই ধাপের গোল হল সাবসিডিয়ারি এস লিমিটেডের যে অংশটুকু প্যারেন্টের মালিকানায় নেই তার ভ্যালু বের করা। আর এর লজিকটা খুব দারুণ। একটু বিস্তারিত বলবেন কি? আগের ধাপে আমরা এস লিমিটেডের পুরো রেভিনিউ এবং খরচ প্যারেন্টের স্টেটমেন্টে টেনে এনেছি, যেন পুরোটাই প্যারেন্টের নিজস্ব। কিন্তু অর্থনৈতিক সত্যটা হল, এস লিমিটেডের পুরোটা তো প্যারেন্টের নয়। হ্যাঁ, এর ২০% তো বাইরের সাধারণ ইনভেস্টরদের। তাই এস লিমিটেডের যে মোট লাভ ৮০০ হল, সেটা পুরোটাই যদি প্যারেন্ট নিজের বলে দাবি করে, তবে সেটা ভুল হবে। ওই বাইরের লোকেদের পাওনাটা আলাদা করে হিসাব করে সরিয়ে রাখতে হবে। আচ্ছা, তাহলে স্টেপটা কি হবে? স্টেপটা হলো এসের মোট লাভ ৮০০, যেহেতু ২০% বাইরের মানুষের, তাই এনসিআই হবে ৮০০র ২০%, অর্থাৎ ৮০০ গুণন ২০% সমান ১৬০। এই ১৬০ আমাদের একেবারে শেষে কাজে লাগবে, যখন আমরা নিট লাভ ভাগবাটোয়ারা করব, তাই তো? একদম ঠিক। দারুণ একটা ফিল্টারিং প্রসেস বলা যায় এটাকে। এবার আসা যাক সবচেয়ে ভাইটাল এবং আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে, ওয়ার্কিং 4 মানে
অ্যাসোসিয়েট থেকে পাওনা লাভের হিসাব। হ্যাঁ, এই ধাপের গোল হল এ লিমিটেড থেকে গ্রুপের পাওনা লাভের সেই কাঙ্ক্ষিত সিঙ্গল লাইন এন্ট্রি ফিগারটি বের করা। এর লজিক এবং স্টেপগুলো কিভাবে কাজ করছে? মূল টেবিলে যদি তাকাই দেখতে পাব এ লিমিটেডের একেবারে শেষে প্রফিট ফর দ্য ইয়ার বা মোট লাভ দেওয়া আছে ২,৪০০। আচ্ছা, এখন যেহেতু এটা অ্যাসোসিয়েট, প্যারেন্টের পুরো লাভ নিতে পারবে না। প্যারেন্টের শেয়ার হল ৪০%। সুতরাং পাওনা হল ২,৪০০-র ৪০%। ক্যালকুলেট করলে দাঁড়ায় ৯৬০। কিন্তু সেই যে একটা টুইস্টের কথা বলেছিলাম, ওই যে ১২০ টাকার এম্পায়ারমেন্ট লস, ও হ্যাঁ, এই এম্পায়ারমেন্ট লসটা সরাসরি এই লাভের অংশ থেকে বাদ দিতে হবে। তাই ৯৬০ থেকে ১২০ বাদ দিলে হাতে থাকে ৮৪০। ওয়াও! এটাই তাহলে আমাদের সেই বহু প্রতীক্ষিত শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটসের চূড়ান্ত ফিগার। একদম। কনসেপ্টটা এখন একদম পরিষ্কার। আমরা সবগুলো হিসাবের ব্লক বা টুকরো তৈরি করে ফেলেছি। এবার সেকশন 4 বা শেষ অংশ, ফাইনাল কনসলিডেটেড স্টেটমেন্ট তৈরি করা, মানে বিল্ডিং দি ফাইনাল সিএসপিএল। আমাদের লক্ষ্য এখন আগের ধাপগুলোর ডেটা একত্র করে চূড়ান্ত একটা স্টেটমেন্ট বা প্রফর্মা দাঁড় করানো। এটা লজিক্যাল ফ্লোটা কেমন হবে? এর ফ্লোটা হবে একদম ওপর থেকে নিচে। ওয়ার্কিং 2 এর ডেটাগুলো আমরা পরপর বসাতে থাকব। আচ্ছা, প্রথমে রেভিনিউ ২৬,০০০, সেখান থেকে কস্ট অফ সেলস ১৩,০০০ বাদ দিলে গ্রস প্রফিট বা মোট লাভ থাকে ১৩,০০০। এরপর সেখান থেকে অ্যাডমিন এক্সপেন্স ৮,০০০ বাদ দিলে পাওয়া যায় অপারেটিং প্রফিট ৫,০০০। এর সাথে ফাইন্যান্স ইনকাম বা ইনভেস্টমেন্ট ইনকাম ১,০০০ যোগ হবে। তাহলে সব মিলিয়ে অপারেটিং লেভেলে ব্যালেন্স দাঁড়ালো ৬,০০০। আর ঠিক এই জায়গাতেই সেই ম্যাজিক মোমেন্ট। হ্যাঁ, এই ৬,০০০-এর ঠিক নিচেই আমাদের হিসাব করা ওয়ার্কিং 4 এর সেই ৮৪০-এর ফিগারটি শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস হিসাবে বসে যাবে। দেখুন, একদম প্রফিট বিফোর ট্যাক্সের ঠিক আগে সিঙ্গল একটা লাইনে এটা নীরবে জায়গা করে নিল। কোনো বিশাল রেভিনিউ নেই, কোনো আলাদা খরচ নেই, শুধু নিট লাভের অংশটুকু। তাহলে ৬,০০০-এর সাথে এই ৮৪০ যোগ করলে গ্রুপ প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ববর্তী কনসলিডেটেড লাভ দাঁড়াচ্ছে ৬,৮৪০। হিসাব একদম নিখুঁত। এরপর আমাদের ওই একত্র করা কনসলিডেটেড ট্যাক্স ২,২০০ বাদ দিতে হবে। ৬,৮৪০ থেকে ২,২০০ বাদ দিলে চূড়ান্ত প্রফিট ফর দ্য ইয়ার বা বছরের নিট লাভ দাঁড়াবে ৪,৬৪০। কিন্তু অ্যাকাউন্টিংয়ের কাজ তো এখানেই শেষ নয়। স্টেটমেন্টের একেবারে নিচে এসে এই নিট প্রফিটটাকে স্প্লিট বা ভাগ করে দেখাতে হয়। মানে জানাতে হয় এই লাভের কতটুকু কাদের। হ্যাঁ, এই ভাগ করার জায়গাটাতেই আমার একটা পয়েন্ট ক্লিয়ার করা দরকার। এই যে ৪,৬৪০ বছর শেষে লাভ হিসাবে বেরোলো, এটা কি পুরোটাই পেরেন্ট কোম্পানি অর্থাৎ পি লিমিটেডের মালিকদের পকেটে যাবে? না, এখানেই ওই এনসিআই বা নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কনসেপ্টটা আবার আসবে। একটু আগে আমরা সাবসিডিয়ারির বাইরের মালিকদের অংশ ১৬০ বের করেছিলাম, মনে আছে? হ্যাঁ, ওয়ার্কিং 3-তে। এই যে কনসলিডেটেড লাভ ৪,৬৪০, এর ভেতরে তো সাবসিডিয়ারির লাভটাও ঢুকে আছে। তাই সবার আগে ওই বাইরের লোকেদের বা এনসিআই এর পাওনা ১৬০ বুঝিয়ে দিতে হবে। ওহ আচ্ছা। মোট লাভ ৪,৬৪০ থেকে এনসিআই এর ১৬০ বাদ দিলে বাকি যে ৪,৪৮০ থাকবে সেটাই হবে ওনার্স অফ পি লিমিটেডের আসল পাওনা। এটাকে ব্যালেন্সিং ফিগারও বলা যায়। পুরো স্টেটমেন্টটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল। রেভিনিউ যোগ করা থেকে শুরু করে একদম নিট প্রফিট কাদের পকেটে কত যাবে তার প্রতিটি ধাপের পেছনের লজিক আমরা ডিকোড করে ফেলেছি। হ্যাঁ, খুব সিস্টেম্যাটিক্যালি আমরা এগিয়েছি। তাহলে আজকের আলোচনার মূল টেকওয়ে বা শিক্ষণীয় বিষয়গুলো যদি একটু সামারাইজ করা যায়, সাবসিডিয়ারি মানেই হল পূর্ণ কন্ট্রোল। আর কন্ট্রোল থাকলে স্টেটমেন্টে লাইন বাই লাইন কনসলিডেশন করতে হয়, যেখানে বাইরের ইনভেস্টরদের বা এনসিআই এর হিসাবটা সতর্কতার সাথে আলাদা করতে হয়। অন্যদিকে অ্যাসোসিয়েট মানেই হল সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, পূর্ণ কন্ট্রোল নয়। সেখানে ইকুইটি মেথড ব্যবহার করে শুধুমাত্র লাভের একটা অংশ সিঙ্গল লাইন এন্ট্রি হিসাবে বসাতে হয়, যাতে কোম্পানির বিশালত্ব নিয়ে ইনভেস্টরদের মনে কোনো ভুল ধারণা তৈরি না হয়। আর হ্যাঁ, ইম্পেয়ারমেন্ট লস থাকলে সেটা ওই লাভের অংশ থেকেই সরাসরি বাদ দিতে হবে, এটা ভুললে চলবে না। একদমই না। খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন আপনি।
একজন সিএ শিক্ষার্থীর জন্য এই লজিকগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার একটা বড় কারণ আছে। সেটা কি? অ্যাকাউন্টিং কিন্তু শুধু নম্বর মেলানোর কোনো যান্ত্রিক খেলা নয়। ব্যালেন্স শিটের দুই দিক মিলিয়ে ফেলাটাই শেষ কথা নয়। অ্যাকাউন্টিং হলো একটি ব্যবসায়ের অর্থনৈতিক বাস্তবতাকে বা ইকোনমিক রিয়ালিটিকে ইনভেস্টরদের সামনে নির্ভুলভাবে উপস্থাপন করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। খুবই পাওয়ারফুল একটা কথা বললেন। যদি একটা কোম্পানির উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও তার বিপুল রেভিনিউ প্যারেন্টের খাতায় দেখিয়ে দেওয়া হয়, তবে সেটা আসলে বিনিয়োগকারীদের সাথে এক ধরনের প্রতারণা। IAS 28 মূলত এই স্বচ্ছতাটাই নিশ্চিত করতে চায়। অর্থনৈতিক বাস্তবতার নির্ভুল উপস্থাপন, এটাই আসলে অ্যাকাউন্টিংয়ের মূল স্পিরিট। একদম। আজকের এই আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের নিজস্ব চিন্তার জন্য একটা প্রভোকেটিভ থট বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমরা তো দেখলাম ইকুইটি মেথড কিভাবে কাজ করে এবং কেন এটা দরকারি, কিন্তু এবার বিষয়টা একটু উল্টো দিক থেকে ভেবে দেখা যাক। উল্টো দিক থেকে কিভাবে? ধরা যাক একটি গ্রুপের এমন একটি অ্যাসোসিয়েট কোম্পানি আছে যার রেভিনিউ বা বিক্রির পরিমাণ বিলিয়ন ডলারের, কিন্তু কোম্পানিটির খরচ এতই বেশি যে বছর শেষে তাদের প্রফিট মার্জিন খুবই সামান্য। আচ্ছা, বুঝলাম। নিয়ম অনুযায়ী ইকুইটি মেথডের কারণে কনসোলিডেটেড স্টেটমেন্টে ওই অ্যাসোসিয়েট কোম্পানির বিশাল বিলিয়ন ডলার রেভিনিউয়ের কিন্তু কোনো চিহ্নই থাকে না। প্যারেন্ট কোম্পানির খাতায় শুধু ওই সামান্য লাভের অংশটুকু একটিমাত্র লাইনে বসে যায়। পয়েন্ট। এখন প্রশ্ন হল, এই যে সিঙ্গল লাইন অ্যাপ্রোচ, এটা কি মাঝে মধ্যে প্যারেন্ট কোম্পানির ব্যবসায়িক সম্পৃক্ততার বা স্কেল অফ অপারেশনসের প্রকৃত বিশালত্বকে সাধারণ বিনিয়োগকারীদের চোখ থেকে পুরোপুরি আড়াল করে ফেলে না? খুব ডিপ একটা প্রশ্ন। তাই না? একটা বিশাল বিলিয়ন ডলারের অপারেশনাল ফুটপ্রিন্ট স্রেফ একটা ছোট অঙ্কের পেছনে নীরবে লুকিয়ে থাকে। এই নিয়মটা কি সবসময় কোম্পানির পুরো চিত্রটা তুলে ধরতে পারে? এটা নিয়ে আসলেই ভাবার অবকাশ আছে। এই প্রশ্নটা নিয়েই গভীরভাবে ভাবতে থাকুন সবাই। সাবসিডিয়ারি আর অ্যাসোসিয়েটের এই অসাধারণ ডাইনামিক্স নিয়ে আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।